আগের দিন ক্লাসেই আমি বলেছিলাম যে আজকে আমি স্ট্রেস পড়াবো। স্ট্রেসের বাংলা আমরা জানি পীড়ন। স্ট্রেস কথাটার সাথে আমরা ভীষণভাবেই জড়িত এবং কথায় কথায় আমরা বলি ভীষণ স্ট্রেসড, আমি ভীষণ স্ট্রেসে আছি। হ্যাঁ, আমরা এই কথাগুলো বলি। স্ট্রেস কি, স্ট্রেস কীভাবে হয় সেটা বলতে গিয়ে আগে বুঝতে হবে যে স্ট্রেস আসছে কোথা থেকে। আমরা পড়েছিলাম যে ক্রাইটেরিয়া অফ গুড অ্যাডজাস্টমেন্ট। আমরা যদি অ্যাডজাস্টমেন্ট করতে পারি ঠিকভাবে, অর্থাৎ আমরা বলেছি যে সেখানে যদি আমরা সেলফ কন্ট্রোল, সেলফ অ্যাকসেপ্টেন্স, সেলফ কনফিডেন্স এই জায়গাগুলো ঠিক রাখতে পারি, আমি আমার পরিবেশে আমরা বিভিন্ন রকমের চাহিদার সম্মুখীন হচ্ছে এবং আমাদের মধ্যে অনেক রকমের চাহিদা আসতে পারে, কিন্তু সেই চাহিদাগুলো যে সবসময় পূরণ করা সম্ভব হচ্ছে তা নয়। যদি আমরা সেই নিডগুলোকে ফুলফিল করতে পারি তো কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু অনেক সময় এই নিডগুলো যেটা চাইছি এবং আমি বুঝতে পারছি না যে সেই পাওয়াটা সেইটা আমার ক্ষমতা আছে কিনা, আমার লিমিটেশন কতটা, কতটা চাইলে আমরা পেতে পারি, কতটা কখনো কখনো আমরা এই চাওয়াকে পরিবর্তন করছি যখন দেখছি কোনোভাবে সেই নিড পূরণ করা সম্ভব নয়, আমার ক্ষমতার বাইরে। আমরা সেখানে কি করছি, আমরা কিন্তু অনেক সময় বিভিন্নভাবে, অর্থাৎ কখনো কখনো সেই নিডগুলোকেই একদম বাদ দিয়ে দিচ্ছি, কখনো কখনো আমরা কিন্তু যেভাবে আমার পরিবেশ আমার কাছে দিচ্ছে যতটা আমি পারবো সেইভাবে সেই নিডকে ফুলফিল করছি, কখনো কখনো পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছি, নিজের বিহেভিয়ার চেঞ্জ করছি, আবার কিন্তু কখনো কখনো এমন একটা সিচুয়েশন আসছে যে আমরা কিন্তু সেই নিড ফুলফিল করতে বিভিন্ন প্রকার পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। সবসময় যে সব পরিস্থিতিকে আমরা মানিয়ে বা সব কিছু অতিক্রান্ত করতে পারছি তা কিন্তু নয়। আমরা অনেক সময় দেখা যায় সেই পরিস্থিতিগুলোর সাথে কিন্তু বা সেই লক্ষ্যটা বা সেই চাহিদাটা পরিপূরণ করতে আমরা এতটাই বাধার সম্মুখীন হচ্ছি যে আমাদের মধ্যে কিন্তু ধীরে 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 একটা ক্ষোভ তৈরি হচ্ছে এবং একটা হতাশা আসছে। যে হতাশা, সেই হতাশা থেকে একটা আনস্যাটিসফ্যাকশন, সবসময় একটা অসন্তোষ, সবসময় একটা না পাওয়া, অর্থাৎ এই জায়গাগুলো যত বাড়তে থাকবে তত কিন্তু আমাদের মধ্যে দেখা যায় এই স্ট্রেস বা পীড়ন তৈরি হয়। অর্থাৎ যখন আমরা আমাদের নিড এবং আমার লেভেলস অফ নিড এবং স্যাটিসফ্যাকশন অফ নিড এই তিনটে যদি আমার ঠিক থাকে, অর্থাৎ আমি যেটা চাইছি সেই অনুযায়ী যদি আমি তার পরিতৃপ্তি করতে পারি তাহলে সমস্যা হয় না। কিন্তু যখনই সমস্যা হচ্ছে যখন কিন্তু আমি আমার নিড অনুযায়ী সেই জায়গায় পৌঁছতে পারছি না বা নিডকে স্যাটিসফাই করতে পারছি না, আমরা বিভিন্ন রাস্তা দেখছি, বিভিন্ন পথ খুঁজে চেষ্টা করছি, পথ খুঁজতে গিয়েও দেখছি কোনোটাই কিন্তু ঠিকঠাক হচ্ছে না সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য। হতে পারে আমাদের মধ্যে চাহিদাটা কিন্তু অতিরিক্ত, হয়তো আমাদের মধ্যে, সেই জন্য মনোবিদ লেভি বলেছেন একাধিক চাহিদার ফলশ্রুতি হলো পীড়ন। অর্থাৎ আমাদের মধ্যে হয়তো চাহিদার যতটা দরকার আমরা তার থেকে অতিরিক্ত কিছু করে ফেলছি, তখন কিন্তু দেখা যাচ্ছে আমরা সেই নিড স্যাটিসফাই করতে বিভিন্ন পথে যাচ্ছি, কিন্তু সেই পথগুলো কোনোটাই কিন্তু ঠিক পথ হচ্ছে না এবং আমরা যথেষ্ট বাধার সম্মুখীন হচ্ছি। বাধা পেতে 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 আমাদের মধ্যে কিন্তু ক্ষোভ, হতাশা, অসন্তোষ তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা এই স্ট্রেসের মধ্যে ঢুকছি। এবং এই স্ট্রেস কথাটাই তাই বলতে গিয়ে বলা হচ্ছে যে আমরা স্ট্রেস যেমন বলি, আমরা প্রেশার, চাপ বলি, তাই তো সেই একটা প্রত্যেকটাই কিন্তু রিলেটেড টু ইচ আদার। অর্থাৎ যখন আমরা অনেক সময় আমাদের ক্ষমতার বাইরে কোনো জিনিস চলে যাচ্ছে, সেই জায়গাটায় পৌঁছতে পারছি না, আমরা কিন্তু মানসিক চাপ অনুভব করছি। তাই স্ট্রেস বা পীড়ন কথাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ আজকের দিনে। আমাদের অনেক সময় কিন্তু ওয়ার্কলোড অনেক বেশি, আমরা সময়ের তুলনায় অনেক বেশি কাজ করছি হয়তো, এবং অনেক সময় মেন্টালি অনেক রকমভাবে হয়তো কেউ প্রেশার থাকছে। সব
দিক থেকে কিন্তু বিভিন্ন কারণে স্ট্রেস আমাদের হতে পারে। আমাদের মধ্যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, আমাদের মধ্যে বিভিন্ন প্রকার ফ্রাস্ট্রেশন আসছে। এছাড়াও আমাদের পরিবেশ, আমাদের পরিবার এবং আমাদের বিদ্যালয় সমস্ত জায়গাতে পরিস্থিতি হয়তো এমন কিছু তৈরি হচ্ছে, সবার আগে পরিবার, অফিস যেখানে আমরা যাচ্ছি বা যে এরিয়া, সমস্ত জায়গাতেই কিন্তু বিভিন্ন দিক থেকে পরিস্থিতি হয়তো এমন আসছে যেটা আমাদের কন্ট্রোলের বাইরে এবং আমাদের স্ট্রেস তৈরি হচ্ছে। তাহলে এই স্ট্রেস কথাটা আমরা একটু বুঝতে পেরেছি হয়তো, কিন্তু এই স্ট্রেস বলতে গেলে যেমনভাবে আমরা জানি যে ডেফিনিশন অফ স্ট্রেস কী এবং স্ট্রেস বলতে কি বলেছেন সেটা আমরা একটু দেখে নিই কি বলতে। প্রথমেই আমরা এখানে দেখছি যে পীড়ন বা স্ট্রেস হচ্ছে এক ধরনের আভ্যন্তরীণ অবস্থা, আমি কি বলেছি, যার উৎস হলো হতাশাজনক এবং অসন্তোষজনক অবস্থা। কোনো অসুবিধা নেই। যখন কোনো ব্যক্তি অন্যান্য ব্যক্তি অথবা প্রাকৃতিক এবং মনোসামাজিক পরিবেশ থেকে এমন কিছু দাবির সম্মুখীন হচ্ছে যেগুলোর সঠিক প্রতিক্রিয়া সম্পাদন করতে পারছে না, অর্থাৎ যেটা আমার করা প্রয়োজন, যে রিয়াকশন করা প্রয়োজন সেটা না করে সেই প্রতিক্রিয়াটা আমরা কিন্তু করছি না। এবং ইংরেজি স্ট্রেস শব্দটি কি থেকে এসেছে? ল্যাটিন শব্দ স্ট্রেঞ্জার থেকে, এবং এটা কিন্তু শর্ট এমসিকিউতে আসে, যার অর্থ কি শক্ত করে বাঁধা, ড্র টাইট। তাহলে ইংরেজি স্ট্রেস শব্দটি কোথা থেকে এসেছে? ল্যাটিন শব্দ স্ট্রেঞ্জার থেকে, যার অর্থ হচ্ছে শক্ত করে বাঁধা। এবং খুব গুরুত্বপূর্ণ একটা কথা, স্ট্রেস শব্দটি প্রথম কে প্রয়োগ করেছিলেন? হ্যান্স সেলি 1936, অর্থাৎ 1936 খ্রিস্টাব্দে স্ট্রেস শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন হ্যান্স সেলি। আমরা চলে যাই এরপর। ঠিক আমরা জানতে পারছি যে এই সেলি কিন্তু কয়েকটা কিছু বলেছিলেন, যে দেখো লেখা রয়েছে যে স্ট্রেস কিন্তু সবসময় খারাপ নয়, কিভাবে সেটিকে গ্রহণ করা হচ্ছে তার উপরে কিন্তু ভালো মন্দ নির্ভর করে। কোনো সৃজনমূলক কাজ করার জন্য যদি চাপ তৈরি হয় তখন তা ভালো, কিন্তু যদি তাতে অসাফল্য আসে তা কিন্তু ক্ষতিকারক। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে আমাদের কাছে প্রবলেম আসলেই সেটা যদি আমরা সমাধান করতে নাই পারি বা পারলাম না, তার মধ্যেই আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন আসছে, আমাদের মধ্যে ডিপ্রেশন আসছে, আমাদের স্ট্রেস তৈরি হচ্ছে বা মানসিক চাপ তৈরি হচ্ছে, সেটা কিন্তু কাম্য নয়। আবার এটাও ঠিক কথা, আমাদেরকে সেটা কাম্য নয় এবং আমাদেরকে সেটা ওভারকাম করতে হবে, আমাদেরকে সেটা বুঝতে হবে। আবার দেখা যায় কোনো যেটা আমার কাছে হয়তো স্ট্রেস নয়, অন্য কারোর কাছে স্ট্রেস, তাহলে সেইটা আমার কাছে একটা বড় বিষয়, যে কোনো সিচুয়েশন, যে কোনো অবস্থায় যেটা সেই মানে এক এক জনের কাছে এক এক রকম প্রতিক্রিয়া তৈরি করে। অর্থাৎ আমার কাছে স্ট্রেস মানে সেটা অন্যের কাছে স্ট্রেস হবে, বা অন্য কারোর কাছে সেই বিষয়টা স্ট্রেস বলে আমার কাছে স্ট্রেস হবে না, সেটাও নয়। আবার কখনো কখনো দেখা যায় এই স্ট্রেস, মানসিক চাপ আমাদের কিন্তু অনেক সময় কোনো একটা লক্ষ্যে পৌঁছতে খুব সহজে সাহায্য করে। হতে পারে আমরা কিন্তু সেই জায়গাটার কথা ভেবে সেই স্ট্রেস থেকেই কিন্তু আমরা একটা যাই, কিন্তু হ্যাঁ, বারবার বলা হচ্ছে সেই স্ট্রেস যদি রেগুলার লাইফকে বিশেষভাবে বিঘ্নিত করে, মানসিক স্বাস্থ্যের ক্ষতিকর করে, তখন কিন্তু সেটা কাম্য নয়। তাই ডেফিনিশন অফ স্ট্রেস যেগুলো রয়েছে সেগুলো একটু বলি। ল্যাজারাস বলেছেন, দেখো, পীড়ন হলো এক ধরনের অবস্থা বা অনুভূতি যা ব্যক্তি তখনই অনুভব করে যখন সে প্রত্যক্ষ করছে তার ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কের তুলনায় দাবি অনেক বেশি। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যখন সে প্রত্যক্ষ করছে তার ব্যক্তিগত সামাজিক সম্পদের তুলনায় দাবি অনেক বেশি। অর্থাৎ ব্যক্তিগত সামাজিক সম্পর্ক কথাটার অর্থ কি? আমি কি বারবার বলছি যে আমার ক্ষমতা কতটুকু, আমি চাইছি কতটা, আমি কি সেই জায়গাটাতে পৌঁছতে পারবো, আমাকে সেটা সেলফ কন্ট্রোল, আমাকে কিন্তু সেটা বুঝতে হবে, আমার লিমিটেশন বুঝতে হবে, আমি কত দূর যেতে পারবো, আমি সেলফ নলেজ থাকতে হবে, অর্থাৎ আত্মজ্ঞান, আমার কতটা ক্ষমতা, আমি ভাবছি ওটাই ওই রকম করবো, কিন্তু আমার সেই ক্ষমতা নেই, আমি সেই জায়গায় পৌঁছতে গেলে যা যা করতে হবে সেটা আমার পক্ষে সম্ভব না। হতে পারে বিভিন্ন পরিবেশ, আমার মেন্টাল কন্ডিশন, সমস্ত কিছু হতে পারে, অনেক রকম ফ্যাক্টরস থাকতে পারে, কিন্তু সেলফ নলেজ যদি থাকে, সঠিক থাকে, তাহলে কিন্তু সমস্যা হয় না। তাই কখন স্ট্রেস তৈরি হচ্ছে, কি সুন্দর কথাটা বলেছে, যে ব্যক্তিগত সামাজিক যে সম্পদ, অর্থাৎ
আমার কাছে যতটুকু রয়েছে বা যেটা আমার সম্পদ তার তুলনায় দাবি কিন্তু অনেক বেশি। ঠিক একইভাবে ম্যাকগ্রা বলেছেন, যখন মনে হয় যে পরিবেশ এমন দাবি বা চাহিদা উপস্থাপন করছে যা ব্যক্তির সামর্থ্য ও সম্পদকে অতিক্রম করে, তখনই পীড়ন উদ্ভূত। অর্থাৎ কি বলছে, আমার যা ক্ষমতা বা সামর্থ্য, আমার যা সম্পদ, অর্থাৎ আমার যেটুকু, সেটা যদি আমি সেই অনুযায়ী কাজ করি তাহলে কিন্তু চট করে পীড়ন আসে না। কিন্তু যখনই সেটা আমার লিমিটেশন ক্রস করে যাচ্ছি তখনই আমরা বাধার সম্মুখীন হচ্ছি এবং একের পর এক বাধা অতিক্রম করতে 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 পীড়ন কিন্তু আসছে। লেভি কি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ লাইন, এবং এটা এসএকিউতে আসে বা এমসিকিউতে, একাধিক চাহিদার ফলশ্রুতি হলো পীড়ন। আমিও এটা আলোচনা করেছি, চাহিদা একাধিক হয়ে যায় যখন মানুষের চাহিদা এবং চাহিদা পৌঁছতে যে লক্ষ্য এবং চাহিদার স্যাটিসফ্যাকশন সমস্যা নেই, কিন্তু যখন মানুষের কাছে একাধিক পরিমাণে চাহিদা আসে তার ফলেই কিন্তু এটা পীড়ন তৈরি হয়। তো এই পীড়ন বলতে বোঝায় যে কোনো ঘটনার উপস্থিতিতে আমাদের প্রতিক্রিয়া আমাদের দৈহিক ও মানসিক কাজকর্মকে অবিন্যস্ত করে। তার মানে কি, বারবার বলছি যে অবশ্যই কিন্তু এটা একটা কথা একটু বলে নিই, যে যখন আমাদের পীড়ন তৈরি হচ্ছে বা স্ট্রেস তৈরি হচ্ছে, অবশ্যই আমাদের মেন্টাল ডিসব্যালেন্সড হচ্ছে, তার সাথে কিন্তু আমাদের শরীরও কিন্তু বায়োলজিক্যাল প্রবলেমও দেখা দিচ্ছে। তাই অবশ্যই কিন্তু দৈহিক এবং মানসিক প্রতিক্রিয়া, সমস্ত কিছু মানসিক প্রতিক্রিয়ার মধ্যে অবশ্যই আমরা বুঝতে পারছি হতাশা, উদ্বেগ, আমরা জানি দুশ্চিন্তা, সমস্ত কিছু থাকে। তো এইগুলো কিন্তু আমাদের মধ্যে তৈরি করে এবং তার সঙ্গে কিন্তু বায়োলজিক্যাল যে প্রসেস তার মধ্যেও কিন্তু সমস্যা তৈরি করে। তাই স্ট্রেস বা পীড়ন কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। লাস্ট একটা ডেফিনেশনে আমরা এই মেন কথা একটু বলে দিই। পীড়নের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে একই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্যক্তি, কি বলছে, একই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্যক্তির দৈহিক ও মানসিক প্রতিক্রিয়ার বিস্তৃতি। কোন মানসিক? উদ্বেগ, হতাশা, বিষাদ। কেউ কোনো ঘটনাকে পীড়ন বলছে, আবার অন্য কেউ কিন্তু অন্যভাবে ভাবছেন। তাহলে আশা করি কারোর বুঝতে এখানটাতে অসুবিধা থাকার কথা নয় যে পীড়ন কি, পীড়ন বলতে আমরা কি বলছি। অবশ্যই হ্যান্সেলি এই কথাটি সর্বপ্রথম প্রয়োগ করেছিলেন এবং সেলি বলেছেন যে পীড়ন কথাটা কোথা থেকে এসেছে, স্ট্রেঞ্জার থেকে এসেছে এবং শক্ত করে বাঁধা, হ্যাঁ, যার অর্থাৎ আমরা কিন্তু স্ট্রেস বা পীড়নের ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবো, তাহলে আমার বুঝতে কোনো অসুবিধা হবে না। পীড়ন বা স্ট্রেস আমাদের তখনই তৈরি হচ্ছে যখন আমাদের মধ্যে কিন্তু আমাদের চাহিদা, আমাদের চাহিদার পরিতৃপ্তি, এই দুটোর মধ্যে যখন ফারাক বিরাট হচ্ছে, আমরা সোজা পথে যেতে পারছি না, বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি এবং বাধা পেরোতে 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 পেরোতেও হয়তো একটা জায়গায় গিয়ে সেই জায়গায় পৌঁছতে পারছি না এবং আমাদের মধ্যে একাধিক পরিমাণে চাহিদা তৈরি হচ্ছে, আমি কতটা চাইছি, কতটা দিতে পারবো সেটা বুঝতে পারছি না, তখন কিন্তু আমাদের মধ্যে হতাশা, অসন্তোষ তৈরি হচ্ছে এবং তার থেকেই কিন্তু এই স্ট্রেস আসছে। এই স্ট্রেসের যে কারণগুলো সেগুলো বিভিন্ন প্রকার, সেগুলো বিভিন্ন রকম হতে পারে, এটা আমরা বুঝতেই পারছি। কারণ স্ট্রেস আসছে কোথা থেকে সেটার প্রধান, আমরা প্রথমেই যদি আমরা বলি যে আমাদের কাছে কিন্তু বিভিন্ন পরিমাণে, মানে আমাদের হতাশা আসছে কিভাবে, হতাশা কখনো স্বাভাবিক, প্রত্যেকের জীবনে হতাশা আসতে পারে, কিন্তু সেই হতাশা যখন গভীর, কখনো দীর্ঘস্থায়ী এবং কখনো গভীর, সেই গভীর হতাশা থেকে আমরা কিন্তু আস্তে আস্তে রেগুলার যে আমাদের কাজকর্ম আসতে বিঘ্নিত হচ্ছে, আমরা নর্মালি কাজ করতে পারছি না, সেজন্য সোর্স অফ স্ট্রেস বা কজেস অফ স্ট্রেস কিন্তু অনেক রকমের। কনফ্লিক্ট আমাদের মধ্যে তৈরি হচ্ছে, আমরা একাধিক জিনিস আমাদের কাছে এসে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, সেখান থেকে আসতে পারে। এছাড়াও সেই যে কনফ্লিক্টের বিভিন্ন প্রকারভেদ আছে, এছাড়াও কিন্তু আদার্স, সবার আগে আমরা জানি যে ফ্যামিলি বিভিন্ন কারণে, পরিবারগত পরিবেশের চাপ, পরিবারের বিভিন্ন আর্থসামাজিক অবস্থা, বিদ্যালয়, সমস্ত কিছু এই স্ট্রেসের সোর্সেস কোথা থেকে আসছে, সেখানকার বিভিন্ন পরিস্থিতি কিন্তু আমাদের স্ট্রেস তৈরি করতে পারে। সেই জন্য আমি একটা চার্টের মাধ্যমে দেখিয়েছি, খুব ভালো করে দেখো যে পীড়নের কজেস অফ স্ট্রেস খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস। ফার্স্ট কারণে আমি বলেছি দ্বন্দ্ব, দ্বন্দ্বের ইংরাজি হচ্ছে কনফ্লিক্ট। এই দ্বন্দ্ব 2 নম্বরে দিয়েছি দ্বন্দ্বমূলক পরিস্থিতি, 3 নম্বরে আদার্স। দ্বন্দ্বের মধ্যে আমরা 4টে ভাগ পেয়েছি। 1
একটা হচ্ছে আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব, আর একটা হচ্ছে বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব, আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব, বহু বিকর্ষণ দ্বন্দ্ব। আগে আমরা একটু বলে নিই যে দ্বন্দ্ব থেকে কিভাবে স্ট্রেস তৈরি হবে। হোয়াট ইজ কনফ্লিক্ট? কনফ্লিক্ট কখন হয়, কখন আমরা এটা আমরা জানি যে আমরা কি বলছি, আমাদের কাছে যখন অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো বিষয় আমার কাছে দেওয়া রয়েছে এবং তার থেকে কোনটাকে আমরা একটা সময় একটা প্রতিক্রিয়ায় রিয়াকশন করতে হবে, অথচ আমরা বুঝতে পারছি না আমরা কোনটা করব, কোনটা করাটা ঠিক, আমরা কিন্তু সেই যে ডিসিশন নিতে না পারাটা, সেখান থেকে যে কনফিউশন, তার ফলে কনফ্লিক্ট হচ্ছে। অর্থাৎ একই সঙ্গে যখন অনেকগুলো জিনিস, অনেকগুলো বিষয়বস্তু আমাদের কাছে রয়েছে, আমরা তখন কোনটাকে সিলেক্ট করব আমরা কিন্তু ভেবে পাই না। এবং সেই দ্বন্দ্বেতে প্রথম পয়েন্টে বলা হচ্ছে, প্রথমেই দেখো বলছে আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব, সেটা বলতে কি অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্ট। আচ্ছা একটু বলে নিই, দেখো এখানে এইমাত্র বললাম দ্বন্দ্ব হচ্ছে এমন একটা অবস্থা বা পরিস্থিতি যা ব্যক্তির সময় কি বলেছি, একই সময় পরস্পর বিরোধী, অর্থাৎ বিভিন্ন রিয়াকশন আমার কাছে রয়েছে। সেই দেখ প্রতিক্রিয়ামূলক পরস্পর বিরোধী হওয়ার জন্য ব্যক্তি একই সময় ওই প্রতিক্রিয়াগুলো কি করে করবে, তখন সে বুঝতে পারছে না কোনটাকে নেবে, তখন যে সিদ্ধান্ত নিতে প্রবলেম হচ্ছে এবং তার থেকে কনফ্লিক্ট তৈরি হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এই যে চারটে দ্বন্দ্বের কথা এখানে বলা হয়েছে, এই চারটে দ্বন্দ্বের কথা যিনি বলেছেন তিনি হচ্ছেন লিউইন এবং মিলার। লিউইন এবং মিলার চার রকম দ্বন্দ্বের কথা বলেছেন। ভালো করে দেখ যে লিউইন এবং মিলার চার প্রকার দ্বন্দ্বের কথা বলেছেন। একটি হলো আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব, অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্ট, খুব সুন্দর করে আঁকা আছে যে দুটোই কিন্তু প্লাস, মাঝখানে ব্যক্তি, লক্ষ্য ক লক্ষ্য খ। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, আকর্ষণ আকর্ষণ, যেখানে আমি দোকানে গেছি, গিয়ে আমার দুটো শাড়ি পছন্দ হয়েছে, দুটো শাড়িই ভালো, দুটোই, তার মানে দুটোর প্রতি আমাদের আকর্ষণ, অর্থাৎ দুটোই প্রীতিকর উদ্দীপক, অর্থাৎ দুটোই আমার কাছে যে স্টিমুলাস রয়েছে সেটা কিন্তু দুটোই আমার কাছে গ্রহণযোগ্য। তাহলে আমাকে একটাকে চুজ করতে হবে, সেক্ষেত্রে আমি কোনটা করব? দুটো বই আমি দেখতে পেয়েছি, দুটো বই ভালো, আমি একটা কিনবো, হয় আমাকে দুটো কিনে নিতে হবে আর না হয় একটা সিলেক্ট করতে হবে। এই যে জায়গাগুলো, অর্থাৎ যখন আমরা বুঝতে পারছি না দুটোই ভালো জিনিস, ঠিক তার অপোজিট বিকর্ষণ বিকর্ষণ, ঠিক আছে? সে বিকর্ষণ বিকর্ষণে ঠিক দেখ লেখা রয়েছে যে বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব মাইনাস মাইনাস, মাঝখানে কিন্তু ব্যক্তি, তার মানে অ্যাভয়েডেন্স অ্যাভয়েডেন্স, দুটোই অপ্রীতিকর উদ্দীপক, দুটোই ঠিকঠাক নয়, যেটাই গ্রহণ করব সেটা কোনোটাই ঠিক নয়, কিন্তু একটা গ্রহণ করছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি বিকর্ষণ বিকর্ষণ, অর্থাৎ যেখানে দুটোই আমার কাছে, দুটোর জিনিসের মধ্যে কোনোটাই আমার কাছে পছন্দের নয়, অথচ আমাকে একটা নিতে হবে, বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব। তাহলে তখন আমরা বুঝতে পারছি না। খুব তার পরেই সুন্দর রয়েছে আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব, যেখানে কিন্তু প্লাস, অর্থাৎ একটা রয়েছে প্রীতিকর উদ্দীপক, একটা রয়েছে অপ্রীতিকর উদ্দীপক। তাহলে সেখানে আমি কিভাবে চুজ করব? বইতে একটা মানে উদাহরণ দেওয়া রয়েছে যে কেউ একজন ব্যক্তি চাকরি পেয়েছেন, তিনি সরকারি চাকরি পেয়েছেন, আবার মানে অপর একটি বেসরকারি চাকরি পেয়েছেন। তো তখন বলছেন যে কোনটা তিনি করবেন। সরকারি চাকরির ক্ষেত্রে হয়তো স্যালারি তার কম, আবার বেসরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু তার কিন্তু নিশ্চয়তা নেই, যেটা সরকারি চাকরির ক্ষেত্রে আছে। তাহলে দুটো, এক্ষেত্রে কিন্তু হয়তো টাকার পরিমাণ কম, এখানে টাকার পরিমাণ অনেক বেশি, এখানে নিশ্চয়তা আছে, এখানে নিশ্চয়তা নেই। তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু একটা প্রীতিকর একটা অপ্রীতিকর, তাহলে আমরা তখন কোনটাকে চুজ করব? তাহলে এইটা হলো অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স, অর্থাৎ একটা ভালো একটা খারাপ। তাহলে সেক্ষেত্রে আমরা কাকে চুজ করব সেটা কিন্তু দেখা যায়। এবং লাস্ট পয়েন্টে দেখ লেখা রয়েছে বহু আকর্ষণ নয়, বহু আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব, অর্থাৎ যেখানে কিন্তু অনেকগুলো আকর্ষণ বিকর্ষণ, অর্থাৎ যেখানে কোনটা করব, অনেকগুলো স্টিমুলাস রয়েছে যার মধ্যে কোনোটা একটা প্রীতিকর, কোনোটা অপ্রীতিকর, আবার উভয় প্রীতিকর অপ্রীতিকর, কোনটাকে আমরা চুজ করব এটা কিন্তু আমরা বুঝতে পারি না। এই দ্বন্দ্ব আমাদের কিন্তু অনেক সময়, দ্বন্দ্ব থেকেও কিন্তু আমাদের কি তৈরি হয়, পীড়ন কিন্তু সৃষ্টি হয়। যতটা সহজ করে এটা বলা হচ্ছে, সেটা কি হয়, যখন এটা নর্মাল লাইফে চলতে থাকে প্রত্যেকের মধ্যে আসতে পারে, কনফ্লিক্ট তৈরি হতেই পারে, কিন্তু সেই কনফ্লিক্টটা যদি অতিরিক্ত মাত্রায় আমার
বারবার বলছি নর্মাল লাইফকে বিঘ্নিত করে, সব কিছুতেই আমি কনফ্লিক্ট করছি, তখন কিন্তু সেটা ঠিক নয়। তখন আস্তে 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 কিন্তু সেই কনফ্লিক্ট থেকে আমার মধ্যে একটা স্ট্রেস তৈরি হতে পারে। এবং পরের যেখানে মানে ইয়েতে বলা হচ্ছে পয়েন্ট, দেখ দ্বন্দ্বমূলক পরিস্থিতি, ঠিক আছে, কি কি পরিস্থিতি? একটা হলো পরিবার, বিদ্যালয়, বৃত্তিমূলক, অর্থনৈতিক। কি বললাম? পরিবার। তাহলে পরিবার নিয়ে আমরা একটু আলোচনা করি যে পরিবারের কোন পরিস্থিতি হলে আমাদের মধ্যে স্ট্রেস তৈরি হতে পারে। খুব বাস্তব কথা যে সমস্ত সময় যে আমরা পরিবার থেকে আমরা সব রকম আমাদের যে চাহিদা সেটা যে পরিতৃপ্তি করতে পারবো বা স্যাটিসফ্যাকশন হবে, এটা কিন্তু ভাবা একদম উচিত না। হতে পারে পরিবারের অনেকগুলো ভাই বোন, আমার পরিবারের ইকোনমিক কন্ডিশন ভালো নয়, পরিবারে হয়তো কারোর অসুস্থতা দীর্ঘদিন ধরে চলছে এবং সেই সেখানকার পরিবেশটাই সবসময় একটা নেগেটিভ দিকে, সবসময় সবার মধ্যে একটা চিন্তা ভাবনা ঢুকে আছে। বাবা মার মধ্যে হয়তো কারোর বিবাহ বিচ্ছেদ এবং বাবা মা কলহ বিবাদ, সেটা হয়তো ছেলে মেয়েদের সামনেই হয়েছে এবং বিভিন্নভাবে অনেকগুলো ভাই বোন, সবার প্রতি মনোযোগ দেওয়া সম্ভব নয়। এবং এই কারণগুলো থাকতে 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 দেখা যায় কিন্তু যে তার একটি শিশু বা যেই শিশু বা ব্যক্তি যেইটাই বলবো, তারা কিন্তু আস্তে আস্তে তাদের যে চাহিদাগুলো না পেতে 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 তার মধ্যে কিন্তু একটা কি হয়ে যাচ্ছে, অসন্তোষ এবং ক্ষোভ তৈরি হচ্ছে এবং সেই ক্ষোভ কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে স্ট্রেসের আকার নিচ্ছে। ঠিক তার পরের পয়েন্টে বলা হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় কি করে স্ট্রেস তৈরি করতে পারে? হ্যাঁ, করতে পারে। কারণ হতে পারে যে কোনো শিক্ষক শিক্ষার্থী বিদ্যালয়ের পঠন পাঠন পদ্ধতি, বিদ্যালয়ের সিলেবাস বা পাঠ্যক্রম পদ্ধতি বা শিক্ষক ছাত্র সম্পর্ক, অথবা বিদ্যালয় কোনো কারণে হয়তো সেখানকার ত্রুটিপূর্ণ শিক্ষণ পদ্ধতি অথবা সেখানকার কঠোর শৃঙ্খলা বা কোনো ক্ষেত্রে একদমই শৃঙ্খলা নয়, বিভিন্নভাবে সেখানে সহপাঠীদের দ্বারা হয়তো তার যে বন্ধু বান্ধবের দ্বারা বিতাড়িত হচ্ছে, বিভিন্ন কারণ কিন্তু। এবং একটাই কথা বলা হচ্ছে, একদিন দুদিনের নয়, যখন এগুলো কনস্ট্যান্ট ঘটতে থাকে সে হয়তো সেই পরিবেশের সাথে মানাতে পারছে না, কোনোভাবেই সে স্কুলে যেতে চাইছে না এবং স্কুলে না গেলে আবার বাড়িতে তিরস্কৃত হচ্ছে। এই সব ঘটনা ঘটতে ঘটতে তার মধ্যে কিন্তু এই স্ট্রেস তৈরি করতে পারে। এবং থার্ড পয়েন্টে যেটা বলা হচ্ছে যে বৃত্তিমূলক অর্থাৎ ভোকেশনাল। ভোকেশনাল বলতে গেলে আমরা কি করব? অবশ্যই যখন আমরা কোনো কোথাও চাকরি বাকরি করতে যাচ্ছি সেখানকার পরিস্থিতি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এক নম্বর হতে পারে যে আমি আমার কাজের স্যাটিসফ্যাকশন নেই, আমি যেটা চেয়েছি, আমার যে প্রফেশন আমি চেয়েছি সেটা আমি পাইনি, অথবা আমি যে কাজটা আমার ক্ষমতার আমি যতটা করতে পারবো তার ওভারলোড আমাকে করতে হচ্ছে, হয়তো সারা রাত আমার নাইট শিফট করতে হচ্ছে, রেগুলার নাইট শিফট করতে হচ্ছে, আমি পারছি না। আবার হতে পারে যে আধুনিক যে কাজকর্ম সেটার সাথে আমি পরিচিত নয়, সেই কাজগুলো আমি করতে পারছি না। তাকে আমি চাইছি যে আমার পদের উন্নতি হোক, অথচ কিন্তু আমার পদের উন্নতি হচ্ছে না, অর্থাৎ আমি কোনো প্রমোশন পাচ্ছি না। আমি যেটা চাইছি সব কিছুতেই এবং ওয়ার্কলোড এত বেশি এবং ওয়ার্ক প্রেশার এত এবং ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্কও হয়তো ঠিকঠাক নয়। এই সমস্ত কিছু কিন্তু অবশ্যই একটা মানসিক চাপ তৈরি করতে থাকে এবং সেই চাপটা কিন্তু এই চাপ মানসিক যে মেন্টাল প্রেশার থেকেই কিন্তু আস্তে আস্তে এই দিকে আমরা পৌঁছতে পারি। এবং অর্থনৈতিক অবস্থা তো অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের সচ্ছলতা থাকলে সমস্যা নেই, কিন্তু যেখানে কিন্তু আমাদের সচ্ছলতা থাকে না তখন কিন্তু আমরা অনেক সময় কিন্তু আমাদের নিডগুলো স্যাটিসফাই করতে পারি না এবং এই স্যাটিসফ্যাকশন না থাকার জন্য দিনের পর দিন কিন্তু আমরা এই ডিসস্যাটিসফ্যাকশন থেকেই কিন্তু আমাদের মধ্যে কি হচ্ছে, আমরা চাহিদাগুলো পূরণ না করতে পারলে আমাদের মধ্যে ক্ষোভ হতাশা এক নাগাড়ি তৈরি হতে থাকছে এবং সেই ক্ষোভ হতাশা থেকে আস্তে 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 কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যেটা চাওয়া এবং না পাওয়া এটার পরিমাণ ধীরে ধীরে এতটা বেড়ে যাচ্ছে যে আমরা কিন্তু কোনোভাবে না পাওয়ার সংখ্যাটাই হয়তো বেশি হয়ে যাচ্ছে এবং আমাদের চাওয়াটার না চাওয়ার সংখ্যাও কমে যাচ্ছে, না পাওয়াটাই বেশি হচ্ছে। এই যে জায়গাগুলো আস্তে 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 কিন্তু আমাদের প্রবলেম তৈরি করতে পারে। এবং এই ছাড়াও যে জিনিসগুলো রয়েছে আদার্স সেগুলো খুব খুবই সোজা কথা। হতাশা আমরা আগেই বলেছি, পরিবেশের নানা ধরনের দৈহিক সামাজিক বাধা, আমরা একেবারে যে সবসময় পৌঁছতে পারছি একটা লক্ষ্যে তা কিন্তু কখনো নয়, আমাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে। ব্যক্তিগত সীমাবদ্ধতা, আমি কি বলেছি,
যে আমাদের মধ্যে লিমিটেশন থাকছে, হয়তো সেই লিমিটেশনের জন্য আমরা পাচ্ছি না, জৈবিক অবস্থা বায়োলজিক্যাল কোনো প্রবলেম, মনোবৈজ্ঞানিক দিক থেকেও বাধা আসছে, পরিবেশগত চাপও কিন্তু আমাদের মধ্যে তৈরি হতে পারে, যে সমস্ত চাপের জন্য অনেক সময় আমরা কিন্তু সেটা আভ্যন্তরীণ বাইরের সমস্ত দিক হতে পারে, যার ফলে কিন্তু আমাদের এই স্ট্রেস তৈরি হয়ে থাকে। তাহলে সোর্সেস অফ স্ট্রেস বা কজেস অফ স্ট্রেস কিন্তু আমরা বিভিন্ন যে আলোচনা করলাম সেগুলো ভীষণ কমন পুরো রেগুলার লাইফের সাথে, এবং আমাদের স্বাভাবিক জীবনযাত্রাইগুলো আমাদের হয়ে থাকে। কিন্তু একটা কথাই বলবো যে স্ট্রেস থাকবে, আসবে, হতাশা আসবে, অসন্তোষ আসবে, সব কিছু আসবে, কিন্তু সেইটা সবসময় যে আমরা সেটাকে নিয়ে এতটা দূর ভাববো, এতটা বেশি ভাববো, তা কিন্তু করলে আমাদের সমস্যা বাড়তে থাকবে। তাই আমরা যদি একটু যদি আমরা সেলফ নলেজ, সেলফ কন্ট্রোল, সেলফ অ্যাকসেপ্টেন্স, এবং আমরা যদি বুঝতে পারি যে আমরা কতটা চাইছি এবং আমরা কতটা পেতে পারি, তাহলে কিন্তু এত সমস্যা হয় না, এবং আস্তে আস্তে কিন্তু আমরা স্ট্রেস থেকে মুক্ত হতে পারি। তো এই স্ট্রেসের কী কী ফলাফল, এগুলো কিন্তু আমরা পরের দিন আলোচনা করব। আজকে স্ট্রেস বা পীড়ন কাকে বলি এবং স্ট্রেসের কারণ এই পর্যন্তই।